ভূত স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। শুনছেন রূপকথার গল্প ইউটিউব চ্যানেলের একটি নিয়মিত অনুষ্ঠান ভূত স্টোরি। যদি ভূতের জগতে হারিয়ে যেতে চান তাহলে শুনতে থাকুন আমাদের স্টোরিগুলো। আজ এসেছি ভুতুড়ে বাংলো বাড়ির রহস্যর দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা এই দ্বিতীয় পর্বই সম্পূর্ণ গল্পটি শেষ করতে যাচ্ছি। যারা এখনো প্রথম পর্ব শুনেননি দয়া করে ডিসক্রিপশন বক্স থেকে প্রথম পর্বটি শুনে আসুন। আর আপনারা যারা চাচ্ছেন না প্রথম পর্বটি শুনতে, তাদের জন্য আমি সংক্ষেপে প্রথম পর্বের অংশগুলো বলে দিচ্ছি। এই গল্পটির মূল চরিত্র নাইম ও আয়শা। নাইম আয়শাকে খুব পছন্দ করে। আয়শা তার প্রেম প্রস্তাবে রাজি না হয় আয়শাকে সে তুলে নিয়ে আসে তার বাংলো বাড়িতে। নাইমের ইচ্ছা আয়শাকে বাংলো বাড়িতে এনে রেপ করবে আর তার ভালোবাসাকে সে ছিনিয়ে নেবে। তবে এই বাংলো বাড়িতে ছিল রহস্যময় কিছু আত্মা। নাইম সেই আত্মার কবলে ফেসে যায়, আটকে যায় সেই বাংলো বাড়িতে। আর তার পরের অংশ শুনতে পারবেন এখন। নাইম এখন এই বাংলো বাড়িতে কি করছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, ভুতুড়ে বাংলো বাড়ির রহস্য পর্ব দ্বিতীয়। লিখেছেন নাইম চৌধুরী। গল্পটি সংগ্রহ করে দিয়েছেন আইরিন ফাতেমা দিনা। নাইম এত কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। অন্যদিকে নাইমের আম্মু অনেক অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নাইমের আব্বু এত কিছু আর সহ্য করতে পারছে না। এমন পরিস্থিতিতে সে এসেছে যা সে মেনে নিতে পারছে না। অনেকটা ভেঙে পড়েছে। তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ডাক্তার নাইমের আম্মুকে একটু ভালো করে দেখতে বলল। ভয়ের কোনো কারণ নেই। না খাওয়ার জন্য আর অধিক চিন্তা করার জন্য এমনটা হয়েছে। আর একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার বলল, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো এনে খাইয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। নাইমের আব্বু একটু অস্থির নিঃশ্বাস ছাড়ল। আর অন্যদিকে আয়শার পরিবারের কেউ এখনো খাবার খাননি। আদরের মেয়েটাকে এখনো পাওয়া যাচ্ছে না। এই কথাই তারা প্রায় পাগলের মতো হয়ে গেছে। পুলিশ অনেক তদন্ত করেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। কেউ দেখেনি নাইম আর আয়শা কোথায় গেছে। অন্যদিকে নাইম এত তাড়াতাড়ি ভেঙে পড়লে আমাকে কেমনে পাবে? কথাটা নাইমের কানে ভেসে আসলো। নাইম হালকা হালকা চোখ খুলল, দেখলো সামনে কে যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। নাইমের মাথাটা অনেক ব্যথা করছে। নাইম ধীরে ধীরে চোখ খুলে দেখলো সামনে কেউ নেই। তার মানে এটা তার মনের ভুল ছিল। এটা ভেবে এড়িয়ে গেল নাইম। কোনো রকম উঠে দাঁড়ালো, কিন্তু সামনে সে সবকিছু ঘোলা ঘোলা দেখছে। নাইম তার মোবাইলটার খুঁজতে লাগলো। অজ্ঞান হওয়ার সময় মোবাইলটা হাত থেকে পড়ে গেছে আর অন্ধকার হওয়ার কারণে খুঁজে পাচ্ছে না নাইম বসে থেকে হাত দিয়ে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু তার হাতে কিছু বাজলো না। হঠাৎ তার মনে হলো তার হাতে কিছু লেগে গেছে, আর সেটা একটু গাঢ় মনে হচ্ছে। নাইম আর একটু খোঁজার পর তার মোবাইলটা হাতে বাঁধলো। তখন নাইম একটু খুশি হলো যে একটু আলো তো পেয়ে যাবে। নাইম মোবাইলটা হাতে নিতেই দেখতে পেল বন্ধ হয়ে গেছে। আর মোবাইলটা চালু করার চেষ্টা করলো নাইম, কিন্তু কিছুতেই চালু হচ্ছে না। এদিকে নাইম এমন অন্ধকার দেখে মনের ভেতর একটা অজানা ভয় কাজ করছে। হঠাৎ মোবাইলটা খুলে গেল। নাইম একটা গভীর শ্বাস ছাড়লো। মোবাইলটা খোলার সাথে সাথেই নাইম মোবাইলের লাইট জ্বালিয়ে ফেললো। আশ্চর্য বিষয় হচ্ছে সেখানে কোনো পুতুল নেই, যেটা নাইম একটু আগেই দেখছিল। তার হাতে কিছু পিছল মনে হলো। লাইটটা ধরে দেখতেই হাতে অনেক রক্ত। নাইম ভয় পেয়ে একটু দম নিয়ে থাকলো। লাইটটা নিচে ধরতে দেখলো সেখানে কোনো রক্ত নেই। নাইম যখনই না ভয় বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। নাইম এবার খুব ভয় পেয়ে গেল। নাইম দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে থাকলো, কিন্তু দরজা খুলল না। নাইম ভাবলো সে তার আব্বুকে ফোন দিয়ে পরে তার আব্বু এসেই তাকে এখান থেকে নিয়ে যাবে, আর আয়শাকেও। নাইম যেই না আবার মোবাইলটা চালু করলো, উপরে দেখতে পেল এখনো রাত 12:21 বেজে আছে। এবার নাইম অনেক ভয় পায়, তার গলা শুকিয়ে আসে। সে বুঝে যায় যে সে ফেসে গেছে আর এই অজানা মায়াজালে সে বন্দী। নাইম যেই ফোন দিতে যায় তার আব্বুকে, দেখে ফোন যাচ্ছে না। নাইম একটু ভালো করে দেখতেই বলে ফেলে, সর্বনাশ, এখানে তো কোনো নেটওয়ার্কই নাই, এখন কি হবে? নাইমের মনে পড়ে গেল আয়শার কথা। কে জানে মেয়েটা এখন কেমন আছে।
নাইম জোরে জোরে ডাকতে থাকে, আয়শা আয়শা বলে। প্লিজ ফিরে আসো, আমি তোমাকে কিছু করব না। আমি অনেক ভয় পাচ্ছি আয়শা, আমাকে আর শাস্তি দিও না, আমি তোমার পায়ে ধরি, বলতাছি তুমি বেরিয়ে আসো। নাইম কান্না করতে থাকে। নাইম অনেক ভালোবাসে আয়শাকে, কিন্তু আজকে তার একটা ভুলের জন্য আয়শাকে আর পাচ্ছে না। নাইম যেই না মাথা উপরে তুলে তখনই হঠাৎ করে বাড়ির সব লাইট জ্বলে ওঠে। নাইম নিজের চোখের পানি মুছে ফেলে। এটা ভেবে একটু খুশি হয় যে এখন সে ভয় পাবে না আর আয়শাকে খুব সহজে খুঁজে পাবে। কিন্তু যখনই না নাইম একটু মাথাটা ঘুরে সামনে তাকায়, দেখতে পায় বাড়িটা অনেক ময়লায় ভরা। দেওয়ালের সাথে অনেক ছোট ছোট গাছের শিকড় আঁকড়ে ধরে রয়েছে, আর সিঁড়িটা অনেক ধুলাবালি লেগে আছে। আর লাইটটা একটু টিপি টিপি করছে, মনে হয় অনেক দিন চালানো হয়নি, তাই এমন করছে। নাইম একটা গভীর শ্বাস ছাড়ল আর সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলো, কারণ নিচে কোনো রুম নেই আর বাড়িটা 2 তলা। তাই নাইম নিজের ফোনের লাইট অফ করে এগিয়ে যেতে লাগলো। নাইম যতই পা উপরে তুলছে ততই যেন ভয় পাচ্ছে। মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করছে নাইমের। নাইম একতলায় উঠতেই দেখতে পেল 3টা রুম, আর 3টাই খোলা। নাইম খুব অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এখানে এতগুলো মানুষ থাকে, তাহলে কেউ আমার কথা জবাব দিল না কেন, আর আমাকে বা কেন এত ভয় দেখালো। নাইম একটা রুমেই ঢুকতেই দেখতে পেল পুরো রুম ফাঁকা, আর সেখানে কোনো জিনিসপত্র নেই। দেয়ালে একটা মাত্র ঘড়ি আছে পুরো রুমে, কিন্তু ঘড়িতে অনেক ময়লা। তাই নাইম ভাবলো দেখি কয়টা বাজে এখানে। নাইম একটু হাত দিয়ে ময়লা মুছতেই দেখতে পেল এখানেও 12টা 21 বাজে। নাইম অবাক হয়ে যায়, আর নাইম এই রুমে আর থাকে না। পরের রুমে যেতেই দেখতে পায় সেখানেও কিছু নেই, শুধু একটা ঘড়ি। নাইম আবার আগের ঘড়ির মতো মুছতেই দেখতে পেল এখানেও 12টা 21 বাজে। নাইম বুঝে যায় সে এই 12টা 21 টাইমে আটকে পড়েছে। নাইম একটু মুচকি হাসে, এটা ভেবে যে সে জানতে পেরেছে তার মূল সমস্যাটা কোথায়। নাইম অন্য একটা রুমে যায়, দেখতে পায় শুধু একটা ঘড়ি, আর এই 3টা ঘড়ি একই রকম আর একই টাইমে আটকে আছে। নাইম আয়শা আয়শা ডাক দিতে দিতে উপরে উঠতে থাকে। মানে 2 তলাতে নাইম, সেখানেও মাত্র 3টাই রুম। নাইম ভাবছে সেখানে যাবে না। যেই না নাইম এক পা এগিয়ে যায়, এমনি 1 নাম্বার রুম থেকে, নাইম আমাকে বাঁচাও, আমি আর পারছি না, ও আমাকে মেরে ফেলবে। নাইম কণ্ঠস্বরটা চিনতে পারে, কারণ এটা আয়শা বলছে। নাইম দৌড়ে ওই রুমে ঢুকে যায়। ঢুকতেই দেখতে পায় একটা কঙ্কাল। নাইম কঙ্কালটা দেখে ভয় পেয়ে যায়, আবার ভাবতে থাকে আয়শাকে যদি কেউ মেরেও ফেলে তাহলে এত তাড়াতাড়ি কঙ্কাল হবে না। নাইম ভালো করে কঙ্কালটা দেখে, বুঝতে পারলো এটা একটা ছেলে মানুষের কঙ্কাল। নাইম ভাবলো আমি কোনো পুলিশ না যে এগুলো নিয়ে ভাববো, আমাকে আমার আয়শাকে খুঁজতে হবে। নাইম রুম থেকে বেরিয়ে যেতেই আবার 2 নম্বর রুম থেকে আগের মতোই আয়শার কণ্ঠে ভেসে আসলো। নাইম আবার দৌড়ে সেই রুমে গেল, দেখতে পেল একটা কঙ্কাল ফাঁসি দিয়ে মনে হয় আত্মহত্যা করেছে। নাইম মনে মনে চিন্তা করতে থাকলো, যখনই আমি নিচে নামতে যাই তখনই কেন আয়শার কণ্ঠ ভেসে ওঠে, তার মানে আমাকে এই অদ্ভুত রুমগুলো দেখতেই হবে। নাইম একটু হাসি দিল যে এখনই সে রুম থেকে বের হওয়ার সাথে সাথে আয়শার ডাক পড়বে। নাইম পকেটে 2টা হাত দিয়ে এগিয়ে যেতে থাকলো, আর সত্যি সত্যি 3 নাম্বার রুম থেকে আগের মতো আয়শার ডাক চলে আসলো। নাইম সেই রুমে যেতেই দেখলো আরেকটা কঙ্কাল, আর সেটা খুব অদ্ভুত, কারণ কঙ্কালটার মাথা এক জায়গায় ছিল আর পুরো বডিটা অন্য জায়গায়, আর হাত আর পা দুটোই সেখানে ছিল না। নাইম এগুলো দেখে খুব ভয় পেয়ে যায় আর মনে মনে চিন্তা করতে থাকে এদের এই অবস্থা করলো কেন। হঠাৎ তার আয়শাকে নিয়ে চিন্তা হলো। যেই না দরজা থেকে বের হলো তখনই ছাদ থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসলো। নাইম দৌড়ে ছাদে যাওয়া মাত্র দেখতে পেল সেখানে একটা ওড়না জ্বলছে। নাইম সেখানে বসে পড়ে, কারণ ওড়নাটা আয়শার ছিল। নাইমের অজান্তেই চোখ থেকে অশ্রু বের হতে থাকলো। নাইম উঠে গিয়ে ওড়নাটা নিভানোর চেষ্টা করলো, তাতে নাইমের হাতে অনেকটা আঘাত লাগলো। নাইম অনেক চেষ্টা করে আয়শার ওড়নার আগুন নিভাতে পারলো। নাইম এবার ওড়নাটা নিজের বুকে জড়িয়ে নিল, একটা বিরাট চিৎকার দিল আয়শা বলে। নাইমের চোখ থেকে এখনো বিন্দু বিন্দু পানি পড়ছে। নাইম
কখনো এমন কান্না করে নাই, সবসময় হাসি খুশি থাকতো। তাই নাইমের চোখ আজ বাধা মানছে না। হঠাৎ নাইম শুনতে পেল, নাইম অনেক ভালোবাসো তাই না আয়শা তুমি? নাইম পিছনে তাকাতেই দেখতে পেল একটা মেয়ে সাদা শাড়ি পরে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে আয়শার বয়সেই হবে। নাইম বলল, হ্যাঁ অনেক ভালোবাসি, প্লিজ আপনি আমাকে আয়শার কাছে নিয়ে চলেন। আমি আর পারছি না এগুলো দেখতে। মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে ছিঁড়ে ফেলছে। সেই অপরিচিত মেয়েটা বলল, বুঝতে পারছো কি নাইম, ভালোবাসা মানুষকে 1 ঘন্টা না দেখলে কেমন লাগে। নাইম বলল, আপনি কে, আমার নাম জানলেন কেমনে? আর আমি আয়শাকে অনেক ভালোবাসি, প্লিজ তাকে আমার কাছে নিয়ে আসুন। অপরিচিত মেয়েটা হঠাৎ আমার দিকে ঘুরতে আমি অবাক হয়ে যাই। এটা তো সেই চিরচেনা মুখ। আমি অবাক হয়ে বলতে থাকি, মিষ্টি তুমি এখানে? আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে যেতেই পড়ে যায়। আমি এটা ভেবে অবাক হচ্ছি যে আমি মিষ্টিকে ধরতে পারলাম না কেন। মিষ্টি বলল, নাইম নাইম চৌধুরী এখন আর আমাকে ধরতে পারবে না, কারণ আমি তো আর আপনাদের মতো মানুষ না যে যখন খুশি ধরতে পারবেন। নাইম বলল, এই তুমি কি সব উল্টাপাল্টা বলছো? তুমি মানুষ না তো কি ভূত? মিষ্টি বলল, হ্যাঁ ঠিক বলেছ, আমি একটা ভূত। জানো নাইম, আমার না অনেক কষ্ট, আমি এত কষ্ট নিতে পারছি না, আমাকে তুমি মুক্তি দাও। নাইম অবাক হয়ে গেল আর বলতে লাগলো, কিন্তু তুমি ভূত হলে কেমনে? আর আমি তোমাকে কত জায়গায় না খুঁজেছি। মিষ্টি তুমি আমার ভালোবাসাটা বুঝলে না। আমাকে রেখে কি পাপ করছিলাম মিষ্টি, যে আমাকে এত বড় শাস্তি দিলে? আমি তো শুধু তোমাকেই ভালোবাসতে চেয়েছিলাম। তোমার আমাকে পছন্দ না হলে বলতে, আমি দূর থেকে তোমাকে দেখতাম, কিন্তু তুমি আমার সেই সুযোগটাও করে দেও নাই। নাইমের চোখ দিয়ে এখন অনেক পানি পড়ছে। নাইম কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে তার। মিষ্টি বলতে থাকলো, আমাকে তুমি আজও বুঝতে পারলে না নাইম। জানো, সেদিন যখন লাস্ট তুমি আমাকে প্রপোজ করছিলে, তখন আমার সামনে আমার ছোট ভাই আসছিল, তাই আমি নেইনি তোমার প্রপোজ, আর তুমি অভিমান করে চলে গেলে। পরদিন আমার অনেক জ্বর আসে, তাই 3 দিন আমার হসপিটালে থাকতে হয়, যেই কারণে আমাকে তুমি খুঁজে পাওনি। কিন্তু এই 3 দিনে আমি তোমাকে অনেক মিস করেছি। আমি বুঝে যাই যে আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। যখন আমার জ্বর সারে তখন আমি তোমার বাড়িতে যাই আর দেখতে পাই তোমরা সেখানে নেই, কিন্তু তখনই ঘটলো আমার জীবনে সব থেকে খারাপ ঘটনা। তার আগে নিচের সিঁড়ির তলে একটা ছোট রুম আছে, সেখান থেকে আয়শাকে নিয়ে আসো। নাইমের চোখ দিয়ে অনেক পানি পড়ছে এখনো। সে এটা ভেবে কষ্ট পাচ্ছে, সেদিন যদি রাগের মাথায় শহর না ছাড়তো তাহলে এই দিনটা দেখতে হতো না। নাইম আয়শার কথা শুনে দৌড়ে নিচে গেল। সেখানে গিয়ে দেখতে পেল সিঁড়ির নিচে সত্যি সত্যি একটা রুম। নাইম রুমের দরজাটা খুলতেই অবাক হয়ে যায়। নাইম খুব খুশি ছিল তখন যে তার ভালোবাসাকে দেখতে পাবে। কতক্ষণ হয়ে গেল এখনো নাইম আয়শাকে দেখে নাই। না জানি মেয়েটা এখন কেমন আছে, কি অবস্থায় আছে। নাইম সিঁড়ি বেয়ে নামতে খুব ক্লান্ত হয়ে গেল, কারণ সে আজকে অনেক ভয়ের সম্মুখীন হয়েছে। নাইম এদিক ওদিক তাকিয়ে কোনো টেবিল দেখতে পেল না। নাইম এদিক ওদিক দেখতে পেল সিঁড়ির নিচে একটা নয় 2টা রুম রয়েছে। নাইম ভাবলো, আগে আয়শাকে দেখে আসি, মেয়েটা মনে হয় অনেক ভয়ে আছে। নাইম ঠিক সিঁড়ির ডান পাশে একটা রুমে ঢুকলো। রুমের দরজা অনেক বড় একটা তালা ঝোলানো। নাইম দৌড়ে বাম সাইডের রুমের কাছে যেতেই দেখতে পেল সেখানেও বড় তালা ঝোলানো। নাইম এদিক ওদিক ভারী কিছু খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পেল না। নাইমের মনে পড়ে গেল নাইম এই বাড়িতে ঢোকার আগে একটা বড় ইট দিয়ে তালা ভেঙেছিল। তাই নাইম দ্রুত বাহির হওয়ার দরজার দিকে গেল। নাইম অনেক জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। সেখানে গিয়ে নাইম দরজা ধাক্কা দিতে থাকলো। নাইম অনেক জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মনে হচ্ছে কেউ বাহির থেকে দরজা আটকে দিয়েছে। নাইমের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। নাইম একটু অস্থির নিঃশ্বাস ছাড়ল আর নিজেই নিজেকে বলতে লাগলো, নাইম গরম মাথায় নয়, ঠান্ডা মাথায় ভাবো। এখন তোর সামনে 2টো বিপদ, 1 নিজেকে একাই ছাড়াতে হবে, 2 আয়শাকে বাঁচাতে হবে। হঠাৎ নাইম শুনতে পেল, নাইম কোথায় তুমি? আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। আমি বাঁচতে চাই নাইম, আমাকে বাঁচাও। নাইম এদিক ওদিক তাকাতেই দেখে কোথাও আয়শা নেই। নাইম একটু
আন্দাজ করতে পেরেছে যে আওয়াজটি সিঁড়ির নিচে ওই 2টা রুম থেকে আসছে। নাইম বলতে লাগলো, আয়শা তুমি কোথায়? আর একবার কথা বলো প্লিজ, আমার আয়শাকে ছেড়ে দাও, আমি আর পারছি না, আমার আয়শাকে ছেড়ে দাও। কিন্তু কারো কোনো আওয়াজ ভেসে আসলো না, শুধু নাইমের প্রতিফলন কথা ছাড়া। নাইম কি যেন ভেবে উপরে উঠতে থাকে। নাইম দোতলায় উঠে 2 নাম্বার রুমে গেল, যেখানে একটা ছেলের ফাঁসি দেওয়া কঙ্কাল ভাসছে। নাইম দৌড়ে গিয়ে দেখলো তার ধারণা ঠিক, কঙ্কালটা একটা ফ্যানের সাথেই রশি দিয়ে ফাঁসি দিয়ে আছে। নাইম ওই কঙ্কালটাকে নামিয়ে ফ্যান খোলে, তার উপরে রডটুকু নিবে, যেই রডের সাহায্য ফ্যান ঝুলে থাকে। নাইম কঙ্কালটাকে সরানোর সাহস পাচ্ছে না, কিন্তু আয়শার কথা মনে পড়তেই কঙ্কালটাকে ধরে একটা টান দিল। অনেক দিন হওয়ার কারণে কঙ্কালকে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল সেটা ছিঁড়ে গেল। নাইম ফ্যানটাকে কোনো রকম ধরতে পারছে না, যাতে সেই ফ্যানটা না হবে। নাইম কোনো রকম লাফ দিয়ে ফ্যানটা ধরলো। নাইম ফ্যানটা ধরতেই একটা আওয়াজ হলো। নাইম কোনো রকম বাদুড়ের মতো ফ্যানটা ধরে উপরে উঠতে থাকলো। কখনো এমন পরিস্থিতি না আসার কারণে নাইম উঠতে পারছে না। নাইম অনেক কষ্ট করে আর একটু উঠতেই ফ্যানটা নিচে পড়ে গেল, সাথে নাইমও পড়ে গিয়ে অনেক ব্যথা পেল। নিজের পাটা ঠিক মতো নাড়াতে পারছে না। নাইম এদিকে ওদিকে খুঁজতেই দেখতে পেল রডটি নিয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকলো। তার পায়ে অনেক ব্যথা পাচ্ছে। নাইমের মনে হয় পাটা মুচকে গেছে। নাইম ধীরে ধীরে নিচে নামতেই চোখ আটকে গেল একটা দেওয়ালের ঘড়ির উপর। নাইম নিজের পকেট থেকে ফোন বের করতেই দেখতে পেল এখনো রাত 12:21 বাজে। তার মানে এখনো আমি এই টাইমে আটকে আছি। নাইম কোনো কিছু না ভেবেই ডান পাশের তালার কাছে গেল এবং নিজের সর্বশক্তি দিয়ে একটা বাড়ি মারতেই তালাটা খুলে গেল। নাইম একটু মুচকি হাসলো যে তার আয়শাকে এখনই দেখতে পাবে। নাইম রুমের দরজাটা খুলতেই দেখলো একটা সিঁড়ি, যেটা নিচে গেছে। মনে হচ্ছে এটা একটি গোপন জায়গা। নাইম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখতে পেল সেখানে অনেক সুন্দর করে জিনিসপত্র সাজানো, অনেক বই রয়েছে, এখনো কয়েকটা লাইট জ্বলছে। এখানে মিষ্টি থেকে বিদায় নেওয়ার পরেই এই বাড়িতে লাইট আসছে। নাইম আরেকটু নিচে নামতেই দেখতে পেল আয়শার নিষ্পাপ মুখটা। নাইম দেখলো আয়শাকে সুন্দর করে একটা বিছানায় শুয়ে রাখা হয়েছে। মনে হচ্ছে সে অনেক আনন্দের ঘুম পাচ্ছে, আর পুরো বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে ভরা। নাইম দৌড়ে গিয়ে আয়শাকে গালে মুখে যেখানে পাচ্ছে চুমো খাচ্ছে, কিন্তু এ কি, আয়শা কোনো কথা বলছে না কেন? নাইম ভয়ে ভয়ে আয়শাকে বুকের উপর কান দিতে দেখলো এখনো হৃৎপিণ্ড বাড়ছে, মানে আয়শা বেঁচে আছে। মনে হচ্ছে জ্ঞান নেই। নাইম একটু দূরেই দেখতে পেল একটা রুম। নাইম ধীরে ধীরে হেঁটে গিয়ে দেখতে পেল একটা বাথরুম। নাইম একটু সাহস পেল যে এখান থেকে পানি অন্তত পাওয়া যাবে। নাইম টেপটা ছাড়তেই দেখলো হালকা হালকা করে পানি পড়ছে। মনে হচ্ছে পানি নেই। নাইম হাতের কাছে কোনো কিছু না পেয়ে নিজের গেঞ্জি খুলে পানি দিয়ে ভিজিয়ে নিল। তারপর আবার আয়শার কাছে গিয়ে মুখের উপর গেঞ্জিটা অনেক জোরে মোচড় দিল, আর পানি গিয়ে আয়শার মুখে পড়ল। তাতে আয়শা হালকা হালকা করে চোখ খুলতেই ঠাস করে একটা চড় মারল, আর গালি দিয়ে বলল, তোর গেঞ্জি খোলা কেন? আর আমি এ কোথায়? বিছানাটা এভাবে কে সাজিয়েছে? নাইমের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার জন্য এত কিছু করলো সেই, যদি এমন করে তাহলে তার কেমন লাগবে? আর এবার নাইম ধীরে ধীরে বলতে লাগলো, আমি তোমাকে কিছু করি নাই, বিশ্বাস করো, ভালোবাসার কসম। সাথে সাথে আবার ঠাস করে চড় মারল। তোর ভালোবাসা, তাই না? তাইলে আমার সাথে কি করতেছিল এতক্ষণ? অনেক রাগী চোখ নিয়ে, কারণ আয়শা ভাবছে যে নাইম তাকে সত্যি সত্যি ধর্ষণ করতে চাইছিল। নাইমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তবুও কিছু বলছে না, কারণ অনেক কষ্টের পর তাকে দেখতে পেয়েছে। নাইম কিছু না ভেবে আয়শার পা ধরে বলল, বিশ্বাস করো আয়শা, আমি তোমাকে কিছু করতে চাই না। আমি তো শুধু তোমার মুখে পানি দিয়েছি, আর এটা আমাদের পুরনো বাংলো বাড়ি। হ্যাঁ, আমি তখন রাগের বশে বলেছি আমি তোমাকে ধর্ষণ করব, কিন্তু বিশ্বাস করো, এটা এখন ভুতুড়ে বাড়ি হয়ে গেছে। অনেক কষ্টের পর তোমাকে দেখতে পেয়েছি। আয়শা একটু ভেবে বলল, আচ্ছা বিশ্বাস করছি তোমাকে, এখন তাড়াতাড়ি আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে আসো।
আয়শা মনে মনে ভাবলো, আগে বাড়িতে যাই শুধু, তারপর দেখবো তোমাকে। নাইম বলতে থাকলো, তার আগে তোমাকে আমার সাথে ছাদে যেতে হবে, প্লিজ না বলো না। আয়শা কিছু একটা ভেবে হ্যাঁ বলে দিল। নাইম আর আয়শা উপরে উঠতে লাগলো। তখন আয়শা খেয়াল করলো যে নাইমের পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে, কিন্তু তাতে আয়শার কি? এটা ভেবে আয়শা নাইমের পিছে পিছে যেতে লাগলো। নাইম ধীরে ধীরে সেই সিঁড়ির নিচে থেকে উপরে উঠতেই আয়শা দৌড়ে বাড়ির বাহির হওয়ার দরজার কাছে গিয়ে ধাক্কা দিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। নাইম দূর থেকে বলল, তোমাকে বলছি না এখান থেকে বেরোতে পারবে না? আমাদের বের হতে হলে আগে ছাদে যেতে হবে, তারপর আমরা বের হতে পারবো। আয়শা বলল, কিন্তু ছাদে কেন? ছাদে কি আছে? নাইম বলল, গেলেই দেখতে পাবে। নাইম আর আয়শা ধীরে ধীরে উপরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, কিন্তু আয়শা নাইমকে বিশ্বাস না করেই একতলায় ওঠার পর প্রথম ঘরে ঢুকে পড়ল। নাইম পিছন থেকে ডাকলেও কিছু বলল না, সোজা ঢুকে গেল। আয়শা সেই রুমে ঢুকতেই দেখতে পেল সেখানে কিছু নেই, কিন্তু আয়শা একটু চোখ তুলেই উপরে তাকাতেই দেখতে পেল 12:21 বাজে। আয়শার মাথায় হাত দিয়ে বললেই, হায় আল্লাহ, এখন কি হবে? আব্বু আম্মু কত চিন্তায় আছে, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। নাইম বলল, আয়শা, এখন থেকে বের হওয়া এত সহজ না, কারণ আমরা এখানে ফেসে গেছি। আমাদের আগে ছাদে যেতে হবে, তারপর আমরা এখান থেকে বেরোতে পারবো। আয়শা কোনো কথা না বলে নাইমের পিছে পিছে গেল। নাইম কোনো রকম ল্যাংড়া মানুষের মতো করে হেঁটে যেতে লাগলো, কিন্তু আয়শা তাকে হেঁটে যাওয়ার জন্য সাহায্য করলো না। নাইম এটা ভেবে খুব কষ্ট পেল। নাইম ছাদে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল সেখানে কেউ নেই। মনে হচ্ছে শুনশান পরিবেশ, কোনো মানুষ নেই আশেপাশে, আর ছাদেও মিষ্টি নেই। নাইম ভাবলো এটা কোনো মায়াজাল না। চোহো নাইম মিষ্টি মিষ্টি বলে চিৎকার করতে লাগলো। তখন আয়শা বলল, এই মিষ্টিটা আবার কে? আর ছাদে আসলেই না বললে আমরা বেরোতে পারবো? এই ছাদ থেকে তাহলে চলো বের হওয়া যাক। কে? নাইম বলল, আমাদের এই বাড়িতে থেকে একমাত্র মিষ্টি বের করতে পারবে, আর কেউ নয়। আয়শা বলল, তাহলে ডাকো তাকে। নাইম অনেক জোরে জোরে ডাকতে লাগলো। হঠাৎ সামনে মিষ্টি চলে আসে। আয়শা ভয় পেয়ে গেল আর একটা চিৎকার দিয়ে নাইমকে জড়িয়ে ধরলো। তখন নাইম আয়শাকে বলল, ভয় পাচ্ছ কেন? মিষ্টি তোমাকে কোনো ক্ষতি করবে না। আয়শা একটু সাহস পেল, আর সামনে তাকাতেই দেখলো মেয়েটা সত্যি অনেক মিষ্টি, চেহারায় অনেক মায়া মায়া ভাব আছে। তখনই মিষ্টি বলতে লাগলো, নাইম, তোমাকে আমি সবকিছু বলবো, তার আগে তুমি আমাকে আয়শাকে নিয়ে ঘুরে আসার জন্য কিছু সময় দাও। তাকে এতক্ষণ কি কি হয়েছে তোমার সাথে সেটা নিজ চোখে দেখতে পায়। নাইম একটা হাসি দিয়ে বলতে থাকে, না মিষ্টি খুব ভয় পেয়ে যাবে, আর আমি ওকে কোথাও যেতে দিব না। মিষ্টি বলল, দেখো নাইম, আমি জানি তুমি ওকে কতটা ভালোবাসো, কিন্তু তুমি ওর থেকে তখনই ভালোবাসা পাবে যখন ও বুঝতে পারবে তোমার ভালোবাসাটা কতখানি। তাই প্লিজ না করো না নাইম। নাইম সম্মতি জানায়। মিষ্টি কোনো কথা না বলেই আয়শার হাত ধরতেই মিষ্টি আর আয়শা হাওয়া হয়ে গেল। নাইম আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও নেই। নাইম আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকলো মিষ্টির সাথে কি হয়েছে, এটা নিয়ে ভাবতে লাগলো। এভাবে অনেকক্ষণ হয়ে গেল। টাইম একই জায়গায় আটকে যাওয়ার জন্য নাইম বুঝতে পারছে না কত বাজে। হঠাৎ আয়শা আর মিষ্টি কোথা থেকে যেন চলে আসলো। নাইম দেখতে পেল আয়শার মুখে এখনো ভয়ের ছাপ, আর চোখে অনেক পানি। আয়শা দৌড়ে এসে নাইমকে জড়িয়ে ধরলো, যাতে নাইম অনেক খুশি হলো। সে তো এটাই চায়, তো যে আয়শা তাকে জড়িয়ে ধরলো। এভাবে কিছুক্ষণ থাকার পর আয়শা নাইমকে ছেড়ে দিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ মনে হয় অনেক কান্না করছে। মিষ্টি আয়শাকে থামিয়ে দিয়ে বলল, নাইম, এখন তো তুমি অনেক খুশি তাই না? মিষ্টির চোখেও পানি, কিন্তু মিষ্টির চোখে কেন পানি সেটা নাইম জানে না। নাইম বলল, হ্যাঁ অনেক খুশি। মিষ্টি বলতে লাগলো, কিন্তু আমি তো খুশিতে নেই। সেই 4 বছর ধরে আমি অভিশপ্ত হয়ে আছি, মুক্তি পাচ্ছি না আমি। অনেক জোরে বলতে লাগলো। মিষ্টির চোখও অনেক লাল হয়ে গেছে। আয়শা ভয় পেয়ে নাইমকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। নাইম বলতে লাগলো, কিন্তু কেন মিষ্টি, কি হয়েছে তোমার সাথে? প্লিজ আমাকে বলো, এই 4 বছর তুমি কোথায় ছিলে? মিষ্টি বলল, হ্যাঁ আজকে সব বলবো তোমাকে, যেটা তুমি কখনো শোনোনি। আর কেন আমি এই অভিশপ্ত জীবন কাটাচ্ছি, কেন এই বাড়িতে আজ এত ভুতুড়ে, কেন তোমাকে আর আয়শাকে এত কষ্ট দিলাম, সব বলবো তোমাকে।
তার আগে শুনি নাইম আর মিষ্টির সম্পর্ক। নাইম মিষ্টিকে ভালোবাসতো অনেক, মিষ্টি সেটা জানতো না। যখন নাইম প্রতিদিনই মিষ্টির পিছনে যেত তখন মিষ্টি একটু বুঝতে পেরেছিল, কিন্তু সেও তখন তাকে পছন্দ করতো না। নাইম প্রতিদিন প্রাইভেট পড়ার পর মিষ্টির পিছু নিত। মিষ্টি এই বিষয়ে খুব ভালো করে লক্ষ্য করত, কিন্তু তেমন পাত্তা দিত না। কিন্তু নাইম প্রতিদিনই মিষ্টির পিছু নিত, তাদের বাড়ির সামনে গিয়ে ঘুরঘুর করত। একদিন নাইম মিষ্টিকে তার মনের কথা বলেছিল, কিন্তু মিষ্টি না করে দেয়। কিন্তু নাইম সেই আগের মতোই মিষ্টির পিছু নিত, বাড়ির সামনে ঘুরত। এভাবে প্রায় 3 মাস কেটে গেল, কিন্তু মিষ্টির মনে কোনো ফিলিংস আসলো না। অন্যদিকে নাইম হতাশ হয়ে তার পিছু ঘুরত। একদিন মিষ্টি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, যার জন্য তার বাবা মা অনেক চিন্তায় ছিল। মিষ্টিকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু মিষ্টি তখন শুধু নাইমের কথাই ভাবতো। তার কেমন জানি খারাপ লাগতো, এই মনে হতো নাইম তার পিছনে, কিন্তু নাইম তার পিছনে ছিল না। মিষ্টি এইভাবে 6-7 দিন হসপিটালে থাকতে থাকতে নাইমের শূন্যতা তাকে অনেক কষ্ট দেয় এবং সে বুঝতে পারে নাইমকে সে ভালোবাসে। অন্যদিকে নাইম প্রতিদিনই প্রাইভেটে আসতো আর দেখতে পেত মিষ্টি আসে নাই। তার বান্ধবীরাই কিছু জানতো না। নাইম এই কদিনে তাদের বাসায় অনেক গেছে, কিন্তু তাদের বাসায় বড় একটি তালা ঝুলানো ছিল। নাইমের অনেক মন খারাপ থাকতো। এর মাঝেই নাইমের আব্বুর বিজনেসের জন্য অন্য শহরে যেতে হয়, যার জন্য নাইমের পুরো পরিবার অন্য শহরে চলে যায়। আর নাইমও ভাবে হয়তো মিষ্টি অন্য শহরে চলে গেছে, তাই একটু খুশি হয়ে চলে যায়। তাদের বাড়ির সবকিছু নিয়ে চলে যায়, আর বাড়িতে একটা দারোয়ান আর একটা মহিলাকে দেখাশোনার করার জন্য রেখে যায়। আর মিষ্টি যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তখন সে মনের সুখে বাসায় চলে যায় আর পরের দিন প্রাইভেটে যায়। কিন্তু নাইমকে কোথাও দেখতে পায় না। তার বান্ধবীদের থেকে শুনতে পায় এই কয়েকদিন নাইম তাকে অনেক খুঁজেছিল, কিন্তু পায়নি। মিষ্টি কারো থেকেই নাইমের খোঁজ করতে পারলো না, কারণ নাইম কাউকে না জানিয়েই চলে গেছে। মিষ্টি ভাবলো হয়তো নাইম অসুস্থ হয়েছে, তাই একদিন সিদ্ধান্ত নিল সে ওই বাড়িতে যাবে। তাই মিষ্টি অনেক সাজুগুজু করে নাইমদের বাসার দিকে যেতে লাগলো। নাইমদের ঠিকানা প্রাইভেট এর স্যারের থেকে পেয়েছিল মিষ্টি। তখন মিষ্টি নাইমের বাড়িতে গেল, তখন দেখতে পেল দারোয়ানকে। তখন মিষ্টি তাকে বলল, নাইম কি বাসায় আছে? দারোয়ান মিষ্টির অনেক সুন্দর সাজ দেখে লোভে পড়ে যায় আর একটা বুদ্ধি চালে মিষ্টির উপর। দারোয়ান মিষ্টিকে বলে নাইম ছাদে বসে আছে। মিষ্টি খুশি মনে বাড়ির ভিতরে ঢুকলো, আর দারোয়ান 3টা ছেলেকে ডাকলো যাতে আজকে রাতে মিষ্টিকে ভোগ করতে পারে। মিষ্টির বাড়ির ভিতরে ঢুকে দেখতে পেল বাসায় কোনো আসবাবপত্র নেই। মিষ্টির একটু ঘটকা লাগলো। মিষ্টি কোনো কিছু না ভেবে ছাদের দিকে এগোতে থাকলো। অন্যদিকে দারোয়ান তার ডাকা 3টা ছেলে চলে আসলো, যারা ছিল নেশাখোর আর ধর্ষণকারী। দারোয়ান তাদের সব বলে মোটা অঙ্কের টাকা নিল আর গেট বন্ধ করে দিল। মিষ্টি ছাদে উঠে কাউকে দেখতে পেল না। হঠাৎ পিছনে একটা মহিলা আসলো। মিষ্টি তাকে দেখে বলতে লাগলো নাইম কোথায়, কিন্তু সেই মহিলাও তাদের সাথে যুক্ত ছিল, তাই বলল তুমি অপেক্ষা করো, আমি নাইমকে ডেকে আনছি। মিষ্টি অপেক্ষা করলো আর ছাদের ফুলগুলো দেখতে লাগলো। অন্যদিকে দারোয়ান আর সেই মহিলাটিকে বাড়ি থেকে বের করে দিল, আর তারা বাড়ির বাহির থেকে তালা দিয়ে দিল, আর ভিতরে 3টা ছেলেকে আর মিষ্টিকে আটকে দিল। মিষ্টি অপেক্ষা করছিল, ততক্ষণ পিছন থেকে সেই 3টা ছেলে একসাথে ছাদে চলে আসলো। মিষ্টি তাদের দেখে ভয় পেয়ে গেল, কারণ সে একটা যুবতী মেয়ে, আর তার সামনে নেশাগ্রস্ত 3টা ছেলেকে। মিষ্টি তাদের কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো নাইম কোথায়, ও কি এখানে আছে? তখন সেই 3টা ছেলের ভিতর একজন বলতে লাগলো, নাইমকে কেন গো ডার্লিং, আমরা আছি না আজকে, তোমাকে অনেক আদর করব। মিষ্টি অনেক ভয় পেয়ে গেল আর একটা চিৎকার করলো, কিন্তু কেউ সেই চিৎকার শুনলো না। সেই 3টা ছেলে মিষ্টিকে কিছু না বলতে দিয়ে কোলে করে নিয়ে গেল তার 2য় তলায় একটা রুমে নিয়ে গেল একজন, আর মিষ্টিকে নির্মমভাবে ধর্ষণ করতে লাগলো। মিষ্টি অনেক চিৎকার করছে, কিন্তু তার চিৎকার কেউ শুনে না। তাদের কাছে হাত জোর করে ভিক্ষা চায় মিষ্টি, কিন্তু তাকে তারা ছাড়ে না। মিষ্টিকে নির্মমভাবে একজন ধর্ষণ করার পর আরেকজন মিষ্টিকে নিয়ে অন্য রুমে চলে গেল, আর সেও মিষ্টিকে ধর্ষণ করলো। তারপর 3 নাম্বার ব্যক্তিটাও মিষ্টিকে 3 নাম্বার রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করলো। মিষ্টি কখনো এরকম সম্মুখীন হয়নি, তাই মিষ্টি সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। মিষ্টির জ্ঞান হারা দেখে তারা 3জন খুব ভয় পায়, আর নেশাগ্রস্ত থাকার কারণে তারা ভাবে মিষ্টি মারা গেছে। তাই মিষ্টিকে তারা জীবিত মাটি দিয়ে দেয়।
মিষ্টি মাটির ভেতরে ছটপট করতে করতে মারা যায়। তার চিৎকার কেউ শোনে না। তখন মিষ্টিকে মাটি দিয়েছিল বাড়ির পিছনে তেঁতুল গাছের নিচে। এগুলো বলছিল মিষ্টি, আর লক্ষ্য করলো নাইম আর আয়শার চোখে পানি। নাইম মাথা নিচের দিকে করে রাখলো, কারণ তারা একটু ভুলের জন্য আজ মিষ্টি এই জায়গায় দাঁড়িয়ে আছে, আর অনেক কষ্ট পেয়েছে। তখন নাইম কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, সেই তিনজন এখন কোথায়? মিষ্টি হাসতে হাসতে বলতে লাগলো, মেরে ফেলেছি আমি তাদের নির্মমভাবে, আমিও তাদের মেরে ফেলেছি। আমি মারা যাওয়ার পর ভূত হয়ে যাই, আর আমার মারা যাওয়ার 4 দিন পর সেই 3টা ছেলে নেশা করতে এই বাড়িতে আবার ঢোকে। পরে আর আমিও তাদের সেই 3টা রুমেই মেরে ফেলেছি। 3 জনের ওই পুরুষাঙ্গ কেটে ফেলেছি, আর একজন মাটিতে লুটিয়ে মরেছে, আরেকজনকে ফ্যানে ঝুলিয়ে দিয়েছি, তারপর আরেকজনকে ঘাড় মোটকেও দিয়েছি, আর সেই মহিলাটাকে মেরে ফেলেছি বাড়ির পিছনে, যেটা নাইম তুমি দেখতে পেয়েছো, আর দারোয়ানকে গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলেছি। নাইম মিষ্টির হাসি দেখে ভয় পায় না, বরং খুশি হয়, কারণ আজ 4 বছর পর মিষ্টির হাসি দেখছে সে। তখনই আয়শা বলতে লাগলো, তুমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছো, তাহলে কেন এখনো তুমি আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছ? মিষ্টি বলতে লাগলো, কারণ এখনো আমার লাশ জানাজা করা হয়নি, আর আমার আব্বু আম্মু আমার নিখোঁজ হয়ে যাওয়ার শোকে তারাও আত্মহত্যা করে, আর নাইমকে একটিবার জড়িয়ে ধরার অনেক অধিক অপেক্ষা রয়েছি। নাইম কান্না করতে করতে মিষ্টিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। মিষ্টিও নাইমকে পরম সুখে জড়িয়ে ধরেছে। তাদের এই অবহেলিত ভালোবাসা দেখে মিষ্টির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নাইম আর মিষ্টি প্রায় 10 মিনিট পর দুজন দুজনকে ছাড়িয়ে নিল, আর মিষ্টি নাইমের কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, নাইম, তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সেটা বুঝতে আমার এত সময় লেগে গেল যে আজ আমার আর তোমার মাঝে এক সমুদ্র তফাৎ। যদি আমি তোমার ভালোবাসা বুঝতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। খুব ভালোবাসি তোমায়, ভালো থেকো তুমি। আজ থেকে তুমি মুক্ত। আয়শা তোমার ভালোবাসা বুঝবে তখন, আমার মতো অবহেলিত হবে যখন। বিদায় তোমাকে নাইম, আজ থেকে আমি মুক্ত। এই বলে মিষ্টি গায়েব হয়ে গেল। নাইম সেখানে বসে কান্না করতে লাগলো, আর আয়শা তাকে সান্ত্বনা দিচ্ছে। তখনই আয়শা নাইমকে বলতে লাগলো, চলো দুজনে মিলে মিষ্টি আপুকে জানাজা করে মাটি দিয়ে আসি। নাইম উঠে দাঁড়িয়ে গেল, আর নাইম ছাদ থেকে নিচে নামতে দেখলো এখানে সব পাল্টে গেছে। এখানে কিছু আসবাবপত্র রয়েছে। নাইম ভালো করে খুঁজে 2টা কোদাল খুঁজে পেল, আর সেটা নিয়ে দরজার কাছে নাইম আর আয়শা এসে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। নাইম তেঁতুল গাছের তলায় ঘুরে একটা কঙ্কাল পেল। নাইম আর আয়শা মিলে মিষ্টি জানাজা করে মাটি দিয়ে দিল, যেহেতু সেখানে কোনো লোক ছিল না, আর নাইম এই বিষয়ে কাউকে কিছু বলতেও চায় না। নাইম আর আয়শা সেই বাংলো বাড়িতে গেট থেকে বেরিয়ে এসে এক নজর বাড়িটা দেখে নিল, আর দুজনের চোখেই পানি। নাইম আয়শাকে নিয়ে গাড়িতে চড়ে সোজা তাদের বাড়িতে আসলো। এসে দেখলো এখানে সকাল হয়ে গেছে, তার মানে তারা পুরো রাত সেই বাংলো বাড়িতে ছিল। নাইম আসতেই নাইমের আব্বু আম্মু তাকে অনেক আদর করলো, আর পুলিশের কাছে ফোন করে আয়শার পুরো পরিবারকে সাথে করে নিয়ে আসতে বলল। যখন পুলিশ আর আয়শার পরিবার আসলো, তখন নাইমের আব্বু ধনী হওয়ার কারণে টাকা দিয়ে এই কেস বাতিল করে দিল, আর আয়শার আব্বু আম্মু আয়শাকে অনেক আদর করতে লাগলো। নাইমরা ধনী হওয়ার কারণে তেমন ঝামেলা হলো না, আর আয়শা তাদের আব্বু আম্মুকে বলল নাইমকে সে বিয়ে করবে, তাই আর কোনো ঝামেলা হলো না। 2 দিন পর অনেক ঝামেলার পর তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। নাইম দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। নাইম ঢুকতে আয়শা এসে নাইমকে সালাম করলো। নাইম এটা দেখে আয়শাকে তুলতে তুলতে বলল, আরে বউ, কি করছো? তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। আয়শা লজ্জা পেয়ে গেল, আর নাইমকে জড়িয়ে ধরলো। আয়শা বায়না করলো একসাথে চাঁদ দেখবে। নাইম এক ঝটকায় আয়শাকে কোলে করে নিয়ে যেতে লাগলো। অনেক কষ্টের পর ছাদে পৌঁছে গেল, কারণ তাদের বাসা 4 তলা। নাইম আয়শাকে বলল, এই তুমি কত কেজি? বাবা, কত ভারী। আয়শা বলল, হ্যাঁ, আমি মোটেও ভারী না, তুমি তো কিছু খাও না, তাই তো আমাকে নিয়ে আসতে কষ্ট হচ্ছে। নাইম একটা হাসি দিয়ে একটা দোলনায় বসে পড়ল। আয়শাও নাইমের পাশে বসে ঘাড়ে মাথা রেখে বসে আছে। হঠাৎ নাইম লাফিয়ে উঠে বলতে লাগলো, আচ্ছা আয়শা, চলো না, আমরা 10-15টা বাচ্চা নেই।
আয়শা তো অনেক অবাক হয়ে গেল, কারণ নাইম এগুলো কি বলছে। আয়শা একটু লজ্জা পেয়ে ঘাড় নিচু করে বলতে লাগলো, আয়শা 10-15টা বাচ্চা নিলে আমি আর বাঁচবো? তখন তোমার বউ ছাড়া থাকতে হবে। নাইম বলতে লাগলো, আরে কিছু হবে না, আমার স্বপ্ন 10-15টা বাচ্চার বাবা হওয়া, তাই তোমাকে আমার ইচ্ছা পূরণ করতে হবে। এই বলে আয়শার ঠোঁট জোরে কিস করতে লাগলো। আচ্ছা, এদিকে নাইম তার মিশন কমপ্লিট করুক, আর আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা অবশ্যই একটা লাইক করে দিন আর কমেন্টে জানান আপনাদের সম্পূর্ণ গল্পটি কেমন লেগেছে। তো খুব শীঘ্রই আসছি অন্য কোনো নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে। ভয়ের জগতে হারিয়ে যেতে চাইলে সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। খুব শীঘ্রই আসছি ভূত স্টোরিতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।